দর্শক, ইমিগ্রেশন শেষ করলাম, ব্যাগ ট্যাগ সব কালেকশন করলাম, কালেকশন করে নিচতলায় এসে এয়ারপোর্টের নিচতলা এসে এখানে সিটে বসলাম নিরিবিলি। তো এখানে বসে আপনাদেরকে যে বেজালটা হয়েছিল সেটা আপনাদেরকে বলবো আর কি, যে এয়ারপোর্ট মানে ইমিগ্রেশন আমার কী জামাল হয়েছিল। আসসালামু আলাইকুম দর্শক, আমি কোকন আহমেদ, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এতদিন ছিলাম এবং এখনও আছি কাম্বোডিয়ার রাজধানী নমপেন। তো আজকে চলে যাচ্ছি এই শহর ছেড়ে এবং এই দেশ ছেড়ে। হ্যাঁ, তবে দেশে যাচ্ছি না, যাচ্ছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ফার্স্টে, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। তো কাম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়া অবধি খুঁটিনাটি যে বিষয়গুলো, সবগুলো বিষয় তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি রাইট নাও আছি, এটাকে বলে ওরা বলে টুকটুক, আমরা আমাদের দেশে হয়তো বা সিএনজি বলি। তো এখান থেকে আমি যেই শহরে ছিলাম, যেই প্লেসে ছিলাম, সেখান থেকে এয়ারপোর্ট যেতে প্রায় 12 কিলোমিটার। 12 কিলোমিটার আমি হেঁটে যেতে পারবো না। তো ভাবছিলাম কিছুক্ষণ জায়গায় হেঁটে যাই আর দেখতে দেখতে যাই, তারপরে হয়তো বা টুকটুক উঠবো। কিন্তু আমি 2 কিলোমিটার রাস্তা হাঁটার পরে আমার অবস্থা একদম মানে কঠিন হয়ে গেছে, কারণ প্রচণ্ড গরম দিনের বেলা। তো তার জন্য আর আমরা হাঁটা যাচ্ছে না। তার অবশেষে টুকটুক নিয়ে নিলাম, টুকটুক অথবা সিএনজি যেটাই বলেন আপনারা। তো দামাদামি করে নিয়ে নিয়েছি মাত্র $2। তারা কিন্তু চাবে $5, $6, $7, $7 চেয়ে থাকবে, কিন্তু আমি অনেক বার্গেনিং করে তারপর $2 মধ্যে তাকে মানালাম। দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, কারণ 2 কিলোমিটার রাস্তা আমি হেঁটে চলে আসছি। আমি মূলত চেয়েছিলাম আমি হেঁটে হেঁটে যাব আর রাস্তায় রাস্তায় ভিডিও করব আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু সেটা করা গেল না প্রচণ্ড গরমের কারণে। এখানে হচ্ছে গিয়া দিনের বেলা তাপমাত্রাটা একটু অসহনশীল হয়ে যায়, গরমটা এতটা বেশি হয়, কিন্তু বিকালবেলা তাপমাত্রাটা খুবই সহনশীল এবং খুবই আরামদায়ক। বিকালবেলা এই এই কম্বোডিয়াতে বিভিন্ন যে টুরিস্ট প্লেসগুলো আছে, বিশেষ করে রাজার বাড়ির সামনে প্রচুর লোকজন হয় ওই জায়গায়। ওখানে বিশেষ করে বিকালবেলা বা সন্ধ্যার পরে অনেক লোক সমাগম ওই জায়গায় দেখা যায় আর কি, এবং রিভার সাইডটা দিয়ে।
তো দর্শক এখানে ট্যুরিস্টদের জন্য একটু মানে প্রবলেম হয়, সেটা হচ্ছে খাওয়া দাওয়া ওদের যে লোকাল যে খাবারগুলো সেগুলো আসলে আমাদের খাওয়ার মতো না। আর এমনিতে কিছু কিছু রেস্টুরেন্ট পাবেন ইন্ডিয়ান, পাকিস্তানি অথবা বাংলাদেশি, সেটা অবশ্যই সব জায়গায় পাবেন না আর কি। সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যদি লং টাইম থাকেন সেক্ষেত্রে আপনাদের মানে বাজেটে একটু প্রবলেম হয়ে যায় অনেকেরই। শর্ট টাইম যদি থাকেন 1 সপ্তাহ বা 7-8 দিন, সেক্ষেত্রে এতটা প্রবলেম হওয়ার কথা না। কিন্তু যারা পার্মানেন্ট থাকবেন তাদের জন্য খুবই খুবই সুখবর, এই দেশটার আবহাওয়া খুব ভালো, দেশের জিনিসপত্র দাম মোটামুটি ঢাকার চাইতে কম আছে, এবং বাসা ভাড়াও ঢাকার মতোই বা ঢাকার চেয়ে একটু কম হবে। তো দর্শক আমি বলতে বলতে প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। তো আমি আবারও বলছি, আমি বেশ কিছুদিন ছিলাম কম্বোডিয়ার রাজধানী নমপেন। তো আজকে চলে যাচ্ছি নমপেন থেকে ব্যাংকক, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। তো কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে ব্যাংককের দূরত্ব খুব একটা বেশি না। বিমানের সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। তো 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব ব্যাংকক। ব্যাংকক যেয়ে বেশ কিছুদিন থাকবো, তারপরে কোথায় যাবো সেটা জানি না, সেটা হয়তো পরে জানা যাবে। তো আপাতত আমি প্রায় নমপেনের এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। আমি নমপেন এয়ারপোর্টে যাই, এয়ারপোর্টে একটু আপনাদেরকে দেখাবো। তারপরে বোর্ডিং পাস, যদি আমার ফ্লাইটের সময় এখনও হয়নি, আরও দেরি আছে, তো ফ্লাইটের সময় হয়ে গেলে তারপর বোর্ডিং পাস নিব, তারপরে ভিতরে ঢুকে যাব। যদিও নমপেন এয়ারপোর্ট অনেক ছোটো, তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি কিন্তু অলরেডি নমপেন এয়ারপোর্টের সামনে চলে আসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা কিন্তু প্যানম পেন, হ্যাঁ, প্যানম পেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিন্তু যখন বাংলাতে বলা হয় বা উচ্চারণ যখন করে, তারা নমপেন নমপেন উচ্চারণ করে আর কি।
নেওয়া শেষ। ডিপার্চার এরিয়া আপনাদের ওইভাবে দেখানোর কিছু নাই, একটা খুবই ছোট্ট একটি এয়ারপোর্ট। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, আমি যদিও ঘোরায় ঘোরা দেখাচ্ছি আপনাদেরকে, আর আমার হাতে কিন্তু বোর্ডিং পাস পাসপোর্ট। আপনাদেরকে আমি 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে দেখাবো, দেখাই আমি দোতলায় চলে যাব। দোতলায় আমাদের ইমিগ্রেশন, দোতলায় ইমিগ্রেশনের ওই জায়গায় ভিডিও করা নিষেধ। তারপরেও আপনাদেরকে আমি ইমিগ্রেশন শেষে একটু ভিডিও করে দেখাবো। আমি এখন যাচ্ছি দোতলার দিকে যাব। এখনও আমি বোর্ডিং পাস যে মানে ডিপার্চার যে এরিয়া, সেই এরিয়াতেই আছি। আস্তে আস্তে সামনে যাচ্ছে, তারপরে অ্যাক্সিলারেটর দিয়ে উপরে উঠে যাব। হ্যাঁ দর্শক, ইমিগ্রেশন শেষ করে ভিতরে ঢুকলাম আর কি। তো আমি যখন মানে ক্যামেরাটা চালু করে, মোবাইলটা চালু করে যখন অ্যাক্সিলারেটার দিয়ে উঠতেছিলাম, তো ওটার সময় মানে অ্যাক্সিলারেটার দিয়ে উঠলেই কিন্তু ইমিগ্রেশন কাউন্টার। তো মানে ওটার সাথে সাথেই একজন পুলিশ সামনে ছিল, সে বলতো নো ফটো নো ফটো। তো যাই হোক, আমি সাথে সাথে মোবাইলটা অফ করে দিছি। তারপরে এই যে এখন ভিতরের যে এরিয়াটা, এখানে কিন্তু অনেক শপ আছে, আপনারা কেনাকাটা করতে পারবেন। এখানে বিশেষ করে বার শপ বেশি। হ্যাঁ, বার তো আমাদের যারা কিনতে চান কিনতে পারবেন। তো আমি এই সাইডটা একটু আপনাদেরকে দেখিয়ে তারপরে চলে যাব একদম আমার যে গেট নাম্বার দিয়েছে, সেই গেট নাম্বার দেখে চলে যাব ওই জায়গায়। দর্শক, এয়ারপোর্টটা ছোট্ট কিন্তু মানে সুন্দর, মোটামুটি পরিষ্কার আছে, অনেক অনেক সুন্দর আছে। আমি যাচ্ছি কিন্তু 8 নাম্বার, মেবি 8 নাম্বার ওইদিকে আর কি। 8 নাম্বারে আমাদের চেকিং হবে, তো ওইদিকেই যাচ্ছি আমি। দর্শক, এই হচ্ছে নাম্বার 8। তো এখানেই বসবো কিছুক্ষণ, আমাদের এখনও চেক ইনের টাইম বাকি আছে আধা ঘন্টা। আমি যে জায়গাটায় বসতেছি, এখানে মোটামুটি একটু শোয়ার জায়গা আছে, এখানে কিছুক্ষণ শুয়ে থাকবো। তারপরে আধা ঘন্টা পরে উঠি, তারপরে লাইনে দাঁড়ায় যাবো ইনশাল্লাহ। বিমানে উঠে আল্লাহ যদি রহম করে 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে ব্যাংকক পৌঁছায় যাব। ব্যাংকক পৌঁছায়, এখন তো রাত্রের বেলা, দেখা যাক কি হয়। তো আপনাদেরকে তো দর্শক, ঢাকা থেকে যখন আমরা ব্যাংককে আসি, তখন কিন্তু আমরা রিটার্ন টিকিট নিয়ে আসতে হয় আমাদের জন্য, মানে বাংলাদেশি যারা আছি। তো আমি ম্যাক্সিমাম সময় রিটার্ন টিকিট নিয়ে আসতাম, কিন্তু বেশ কয়েকবার রিটার্ন টিকিট ছাড়াই আমি ব্যাংককে আসছিলাম। তো আমাকে কোনো প্রশ্ন করে নাই এই ইমিগ্রেশনে। তো কখন যে প্রশ্ন করে বসে মানে ঠিক নাই। তো প্রশ্ন করে বসলে তখন একটু ঝামেলা হয়ে যায়, তখন রিটার্ন টিকিট দেখাইতেই হয়। তো আমি এবারও তো রিটার্ন টিকিট কাটি না, কারণ আমি এখন যাচ্ছি কাম্বোডিয়া থেকে ব্যাংকক। আমার কাছে কোনো রিটার্ন টিকিট নাই কোনো দেশের। তো শুধু ব্যাংকক যাওয়ার টিকিটটি আমার কাছে আছে। আর হোটেল বুকিং তো .com-এ করা যাক, কিন্তু আমি হোটেল বুকিংও করি নাই। তো দেখা যাক কী হয়।
দর্শক আমি এই মুহূর্তে বিমানের ভিতরে। তো বিমানের ভিতরে ঢুকছি। আমি আমার সিটটা দেখে আমি বসে যাব। আমি কিন্তু বিমানের ভিতরে এবার ভিডিও করব না, কারণ এখানে ম্যাক্সিমাম হচ্ছে ভিনদেশি মানুষ। তারা হয়তো অনেকে ভিডিও পছন্দ করে না। আমি যে সিটে বসছি, তো দর্শক 1 ঘন্টা 10 মিনিট পরে আমাদের বিমানটা আবার ল্যান্ডিং করছে। এখন আমি রাইট নাও ব্যাংকক। এখন আমি বিমান থেকে নামছি। নামার পরে বাসে উঠতে হবে, কারণ বিমানটা যেখানে থামিয়েছে কিটা এখান থেকে প্রায় বেশ কিছু দূরে আছে এয়ারপোর্ট। তো বাসে করে যেতে হবে আর কি, যে এই বাসে উঠে ইনশাল্লাহ এই ব্যাংকক ইমিগ্রেশন কাউন্টার পর্যন্ত চলে যাব। দর্শক, এয়ারপোর্টের ভিতরে চলে আসছি। তো ওয়েলকাম টু ব্যাংকক, ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্ট। তো সুবর্ণভূমি এয়ারপোর্ট কিন্তু অনেক বড়, হয়তো অনেকেই জানেন। তো ইমিগ্রেশন কাউন্টার যেতে যেতে অনেক সময় লাগে। তো আমার কাছে, আবারও বলছি, আমার কাছে কোনো রিটার্ন টিকিট নেই, কোনো হোটেল বুকিং করি নাই। তো দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। দর্শক, ইমিগ্রেশনে তো প্রবলেম হয়ে গেছিলো। তো যাই হোক, এটা পরে বলছি। এখন আমার তো লেট হয়ে গেছে। আহ, আহ, আমাকে মনে করেন ইমিগ্রেশন লাইন থেকে ইমিগ্রেশন হয় নাই, আমাকে নিয়ে গেছিলো অফিসে। অফিসে নিয়ে গেছিলো, এখানে অনেক সময় লাগছে। এখন এখানে তো যে লাগেজগুলো দেওয়া হয়, যেগুলা সেগুলো তো মনে করেন সাথে সাথে চলে আসে। তো আমি লাগেজ নিতে যাচ্ছি। লাগেজের লাইন, এখানে তো কোনো লাগেজ টাগেজ নাই, সব হয়তো বা চলে আসছে অনেক আগে, কারণ আমার তো দেরি হয়ে গেছে। আমি যে ইমিগ্রেশন লাইনে দাঁড়াইছিলাম, ইমিগ্রেশন লাইনে আমাকে মানে ইমিগ্রেশন করতে দেয় না, আমাকে ভিতরে নিয়ে গেছিলো। তো সেটা আপনাদেরকে ধীরে ধীরে বলছি। তো এখানে যেটা হয়েছে, এখানে ইয়ে নাই, ব্যাগ সব চলে আসছিলো, সবার ব্যাগ নিয়ে গেছে। তো আমার ব্যাগটা কোথায়, আমি এখন খুঁজতেছি। খুঁজতে খুঁজতে আমি তারপরে একজনকে জিজ্ঞেস করলাম, একটা কাউন্টারের জায়গায় জিজ্ঞেস করলাম যে আমি বললাম আমার তো লেট হয়ে গেছে আসতে। তো আমার ব্যাগগুলো আমি কোথা থেকে কালেকশন করব, ব্যাগ তো অলরেডি চলে আসছে। তারপরে উনি আমার বোর্ডিং পাস থেকে চেক টেক করে বললো, উনি একটা রুম দেখাই দিল যে ওখানে যান, ওখানে জায়গায় জিজ্ঞেস করেন। তো আমি এখন ওই জায়গায় যাচ্ছি।
দর্শক ওই জায়গায় যাওয়ার পরে আমি ভিতরে যাই, আমি বোর্ডিং পাস দেখালাম, বললাম যে আমার একটু দেরি হয়ে গেছে আসতে, তো আমার লাগেজগুলো আমি নিতে চাচ্ছি, কোথা থেকে কালেকশন করব। তো তারপরে উনি বোর্ডিং পাসটা নিয়ে বললো যে আপনার যেই মানে যেই লাইনে আপনার ব্যাগগুলো আসছে সেখানে চেক করছেন। আমি বললাম চেক করছি, সেখানে ব্যাগ নাই। বললো যে ওইখানে নিচে রাখা আছে কিনা, আমি বললাম নিচেও নাই। তো তারপরে উনি কাকে ফোন দিল, ফোন দেওয়ার পরে ওনাকে ফোন দেওয়ার পরে উনি বললো যে ঠিক আছে আমি ব্যাগ নিয়ে আসতেছি। তারপর আমাকে বসতে বললো, আমি বসলাম 5 মিনিটের মতো, তারপরে ব্যাগ নিয়ে আসছে, আমি ব্যাগ কালেকশন করলাম। তো যাই হোক, ব্যাগটা কালেকশন করার পরে আপনারা যেটা করবেন, এখান থেকে সিম নিয়ে নেবেন, কারণ সিম ছাড়া আপনারা চলতে পারবেন না। সিম ছাড়া, ইন্টারনেট ছাড়া মানে চলাটা অনেক মুশকিল হয়ে যায় নতুন কোনো দেশে আসলে। তো এখান থেকে আপনারা সিম নিতে পারবেন, অথবা সিমের স্টোর আছে অনেক, এখানেও আছে, বাইরে গেলেও আছে, সামনেও আছে। তো সিম আপনারা যে কোনো জায়গাতে নিয়ে নেবেন। মোটামুটি সর্বনিম্ন 300 বাতের মতো লাগবে। 7 দিনের প্যাকেজ, যেটা 7 দিন বা 8 দিনের একটা প্যাকেজ আছে, সেটা সর্বনিম্ন 300 বাত। এছাড়াও আপনারা আরও যদি বেশি দিনের জন্য নিতে চান, আরও বেশি পেমেন্ট করতে হবে আর কি। তো আমি এখনও সিম টিম নিব না, আমি অলরেডি একবার ব্যাংককে ছিলাম, তারপর কম্বোডিয়া গেছি, আবার কম্বোডিয়াতে আবার এখানে আসলাম। তো আমার আসলে টাকা পয়সা একটু ক্রাইসিস আছে, তো এই মুহূর্তে আমি আর সিম টিম নিব না, দেখা যাক পরে কী হয়। যে প্রবলেমটা হয়েছে সেটা আমি আপনাদেরকে পরে বলছি। আমার তো এখন প্রচণ্ড খিদে লাগছে, আমার ভাত খেতে হবে, আমি আগে ভাত খাওয়ার জন্য যাচ্ছি আর কি। তো ভাত খাওয়ার জন্য আমি যে এখানে আসলাম, এখান থেকে আমি ভাত নিলাম। এখানে আমি আপনাদেরকে বলছি, যারা এয়ারপোর্টে ভাত খেতে চান, তারা যে এয়ারপোর্টের নিচতলায় এসে যে পাতায়া যাওয়ার যে গেটটা আছে, মানে টিকিট কাউন্টারটা আছে, সেখানে সেটার পাশে একটা এই যে ফুড কোর্ট আছে, সেখানে চলে আসবেন। আমি যে ভাত নিলাম আর চিকেন নিলাম। আপনারা হয়তো ভাবতে পারেন এয়ারপোর্টের প্রাইস অনেক বেশি হবে, কিন্তু না, এখানে মূলত এয়ারপোর্টের এই যে ইমিগ্রেশন শেষে বা তিনতলা দোতলা যে তিনতলাতে যে ফুড কোর্টগুলো আছে, কেএফসি বা অন্যান্য যে বার্গার কিং যেগুলো আছে, সেগুলো তো একটু বেশি, কিন্তু এখানে যে ফুড কোর্টটা সেখানে কিন্তু বেশি না। এখানে যেই প্রাইসটা মানে ব্যাংককের অন্যান্য জায়গায় যেই প্রাইস, ঠিক সেম প্রাইসে আপনারা এখানে খেতে পারবেন। আমি যে খাবারটা নিয়েছি সেটা হলো 70 বাত দিয়ে, চিকেন আর ভাত। তো দর্শক, আসলে ঝামেলাটা ইমিগ্রেশনে যে ঝামেলাটা হয়েছিল, মনে করেন ইমিগ্রেশনে, সেটা আমি বলছি, পরে বলছি। ইমিগ্রেশনে আমার সামনে মানে যাদেরকে মনে করেন যে সাদা চামড়া যারা আছে, তারা পাসপোর্ট দিল, আর সাথে সাথে তাদের ইমিগ্রেশন শেষ হয়ে গেল। হ্যাঁ, 1 মিনিট সময় দর্শক, ইমিগ্রেশন শেষ করলাম, ব্যাগ ট্যাগ সব কালেকশন করলাম, কালেকশন করে নিচতলায় এসে, এয়ারপোর্টের নিচতলা এসে সিটে বসলাম নিরিবিলি। তো এখানে বসে আপনাদেরকে যে বেজালটা হয়েছিল সেটা আপনাদেরকে বলবো আর কি, যে এয়ারপোর্ট মানে ইমিগ্রেশন আমার কী ঝামেলা হয়েছিল। ঝামেলা হচ্ছে, উনি আমার কাছে আমি যখন পাসপোর্টটা দিলাম, উনি বলল রিটার্ন টিকিটটা দেখান। তো রিটার্ন টিকিটটা দেখাতে বললো, তো ওনারা যদি রিটার্ন টিকিট না চায় তাহলে ভালো, যখন দেখাতে বলবে তখন দেখাতেই হয়। তো আমি বললাম আমি তো রিটার্ন টিকিট করি নাই, তো আমি মানে কবে যাবো শিওর ঠিক করি নাই, আমি 7 দিনও থাকতে পারি, 10 দিনও থাকতে পারি, আমি যে কোনো টাইমে রিটার্ন টিকিট করে নিব যাওয়ার সময়। তারপরে উনি বললেন ঠিক আছে, তাহলে হোটেল বুকিং দেখান।
তো আমি ভাবলাম আমি এতবার আসছি, হোটেল বুকিং না করলে কি হবে। এর আগে অনেকবার আসছি, হোটেল বুকিং করি নাই, মানে হেলা করে করি নাই। তো ভাবলাম যে হোটেল বুকিং তো চাই না, আমি করবো না, সমস্যা নাই, পরে হয়তো করে নিব। তো হোটেল বুকিং চাইলে আমি বললাম যে হোটেল বুকিং তো করি না, আমি এখনই করে নিব, সমস্যা নাই। আসলে হোটেল বুকিংটা করা দরকার ছিল, হোটেল বুকিং করতে তো টাকা লাগে না, এমনি তো করা যায়, টাকা ছাড়া করা যায়। কিন্তু বাস পেঁচ লাগিয়ে গেল। তো উনি আবার আরেকজনটা ফোন দিল, উনি আসছে, উনি আসার পরে ওনাকে বললো, উনি বললো ঠিক আছে আমার সাথে আসেন, আপনার হোটেল বুকিং লাগবে, রিটার্ন টিকিট লাগবে। উনি ওনার সাথে আমাকে নিয়ে গেল, নিয়ে বলে আপনি এত বড় আসছেন, আপনি সিস্টেম জানেন না, মানে এখন তো প্রশ্ন করে বসছে আমাকে। হ্যাঁ বললাম আমি তো ভিতরে যে সব কিছু করে নিই, আপনি আমার পূর্বের হোটেল বুকিং দেখতে পারেন, সেগুলো তো আমার কাছে আছে, মেসেজ আছে আমার ইয়েতে, জিমেলে। তো ওগুলো দেখালাম, দেখানোর পরে ঠিক আছে, উনি একটা বলো না এখন লাগবে, এখন হোটেল বুকিং লাগবে, রিটার্ন টিকিট লাগবে। উনি একটা প্যাড দিল, প্যাডটাকে পূরণ করেন, তারপরে হোটেল বুকিং করেন, তারপর রিটার্ন টিকিট করেন। তো আমি প্যাডটা প্রথমে পূরণ করলাম, হোটেল বুকিং 3 দিনের করলাম আমি এক জায়গায়। বলো যে রিটার্ন টিকিট, আমি রিটার্ন টিকিট তো আমি করলে এখন দামালে পড়ে যাবো, কারণ আমি তো কয়দিন থাকবো মানে ঠিক করে নাই। তো রিটার্ন টিকিটটা আমি পরে করে নিব, ওনাকে বোঝাই বললাম। উনি বললো ঠিক আছে, মানে সব কিছু মানে বলার পরে মানার পরে উনি বলে ঠিক আছে, পরের বার যখন আসবেন অবশ্যই সব কিছু সাথে নিয়ে আসবেন। হ্যাঁ, তো এই কথা বলে তারপরে উনি ওনার অফিসে নিয়ে গেল, নিয়ে বলার পরে বললো যে এখানে সে বসেন, বসে বলে ফিঙ্গার প্রিন্ট দেন। এই যে ফিঙ্গার প্রিন্ট দিতে হয় ইমিগ্রেশনের জন্য, মানে ইমিগ্রেশনের জন্য লাইনে আসতে হয় নাই, ওখান থেকে ইমিগ্রেশন শেষ করে পরে আমাকে ভিতরে নেচারে দিল। তো আপনাদেরকে বলছি, যারা প্রথমবার আসবেন বা সেকেন্ডবার আসবেন বা যে যতবারই আসেন, আপনারা হোটেল বুকিংটা রাখবেন। হোটেল বুকিং তো করতে টাকা লাগে না, করতে পারেন। আর রিটার্ন টিকিটটা অবশ্যই সাথে রাখবেন, কারণ যখন রিটার্ন টিকিট চাবে তখন কিন্তু আপনার দেখাতে হবে, না দেখালে কিন্তু তখন প্রবলেমে পড়ে যাবেন, অনেক কিছু প্রশ্ন করবে, তো প্রশ্ন উত্তর দিতে হবে। আমি এই যে বললাম যে আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি, আমি যে আমার একটা নিউ চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, বলো যে দেখাও তাহলে। তো আমি চ্যানেলটা তখন দেখালাম, তো চ্যানেলটা দেখানোর পরে উনি তারপর একটু শান্ত হইল আর কি। তো যাই হোক, ভেজাল না হইলেই ভালো, কিন্তু ভেজাল যখন হয়ে যায় তখন কিন্তু অনেক কিছু মানে নিয়ে টান দেয়। আমি যদি হোটেল বুকিং রাখতাম, রিটার্ন টিকিট না থাকলেও চলতো, হোটেল বুকিং দেখাতে পারতাম, তাহলে আমার ছেড়ে দিত। তো আমি হোটেল বুকিং দেখাতে পারি নাই, রিটার্ন টিকিটও দেখাতে পারি নাই, সব কিছু মিলে মনে করেন বাস আমাকে অফিস নিয়ে গেলো, আমার এখানে আধা ঘন্টা সময় লস হয়ে গেলো। লাস্টে আমি এখানে মানে ব্যাগেজ কালেক্ট করতে আসলাম, দেখলাম যে সবাই ব্যাগ নিয়ে গেছে, ব্যাগও নাই এখানে। তারপর আমি ব্যাগ নাই, তারপর আমি একটা কাউন্টারে জিজ্ঞেস করলাম যে আমার ব্যাগ তো এখানে পাচ্ছি না, আমি কোথায় যোগাযোগ করবো। তারপরে উনি বললো যে উনি আমাকে দেখা দিল একটা অফিস, যেখান থেকে ব্যাগ কালেকশন করতে হয়, যা আমি আপনাদের যেটা দেখালাম। তারপর অফিসে যাই বললাম যে আমার তো ব্যাগটা আমার আসতে লেট হয়ে গেছে, তো আমার ব্যাগগুলো কালেকশন করা হয় নাই। তারপরে উনি নাম্বারটা দেখে উনি একজনকে ফোন দিল, ফোন দেওয়ার পরে উনি তারপরে ব্যাগ নিয়ে আসলো, ব্যাগ নিয়ে এসে পরে আমাকে ব্যাগ দিল। তো এই ছিল আজকের মানে ঝামেলার ইমিগ্রেশন। তো আপনারা অবশ্যই যারা থাইল্যান্ডে আসবেন, প্রথমবার আসেন বা সেকেন্ডবার আসেন বা থার্ডবার আসেন, যখনই আসেন হোটেল বুকিংটা অন্ততপক্ষে রাখবেন, আর রিটার্ন টিকিটটা রাখার চেষ্টা করবেন। আর সাথে পর্যাপ্ত পরিমাণ আপনার যে কারেন্সি এগুলো রাখবেন, কারণ ওগুলো অনেক সময় চাবে। আমার কাছে ওটা চাই নাই যে কারেন্সি আছে কি না, ওটা আমাকে জিজ্ঞেস করে নেই, আমাকে শুধু হোটেল বুকিং আর রিটার্ন টিকিটটা চাইলো। তো আমি তো অনেক কিছু দেখালাম ওনাকে, আমার জিমেলে যে পূর্বের যে হোটেল বুকিংগুলো আছে সেগুলো দেখেন, পূর্বের যে রিটার্ন টিকিট আছে সেগুলো দেখেন। আমি তো বারবারে আমি নিজেই টিকিটগুলো করি, সেগুলো আমার জিমেলে আছে, তো ওগুলো ওনাকে দেখালাম। ওগুলো দেখানোর পরে তারপরে উনি একটু শান্ত হইল আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।